আমরা দেখলাম যে বিএনপি বলছে যে তারা জামাত ছাড়া বাকি সবাইকে নিয়ে তারা একটা জোট করবে। আবার জামাত বলছে যে তারা ইসলামিক জোট করবে, আবার পারলে ইনক্লুসিভ একটা জোট করবে, সবাইকে নিয়ে 100 সিট ছেড়ে দিবে, প্রয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদেরকেও তারা প্রার্থী দেবে। আজকে এখানে মাহমুদ ভাই আছে বলে বলছি না, উনি না থাকলেও হয়তো বলতাম। উনি বারবার বলতেন যে এটা তোমরা যেভাবে করছো, আন্দোলন করছে, বিএনপি করছে, জামাত করছে, তোমরা করছো, এই সরকার এভাবে পতন হবে না, এর জন্য একটা গণ অভ্যুত্থান লাগবে। একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বে পরোক্ষভাবে উনি ছিলেন, যার কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে, যার কারণে তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটা গণমাধ্যমে কাজ করতাম, আমাদের গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই গণ সমাবেশ, গণজাগরণ, গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে নাই আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুলের কারণে কিংবা নানা ধরনের দূরদৃষ্টির অভাবে। তো মাহমুদ ভাই যখন বলতেন যে আরেকটা গণ অভ্যুত্থান লাগবে, আমরা ওনার মুখের উপর বলতাম না, কিন্তু মনে মনে একটু বিরক্ত হতাম যে গণ অভ্যুত্থান কে করবে। একদিন সাহস করে প্রশ্ন করলাম যে মাহমুদ ভাই, এই গণ অভ্যুত্থান কে করবে? উনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, গণ অভ্যুত্থান করার লোক তো আমি দেখি না, তবে গণ অভ্যুত্থান হবে, এটা তুমি লিখে রাখো। তো যেদিন আমরা সত্যিকার গণ অভ্যুত্থানে বিজয় হয়েছি, সেদিন মনে হয়েছে যে মুরব্বীদের অনেক কথা বিনা যুক্তিতে মেনে নিতে হয়। এখানে আমার আরেক মুরব্বী আছেন, শাহ আব্দুল হালিম, উনিও আমাদেরকে মাঝে মাঝে, ওনার ভাই শাহ আব্দুল হান্নান, ওনারা মাঝে মাঝে আমাদেরকে অনেক জ্ঞান গল্প কথা বলতেন। আমাদের তরুণ হৃদয় মানতে চাইতো না, মনে হইতো যে পুরানো ধাঁচের লোকজন, পুরানো চিন্তা থেকে কথাবার্তা বলে, বই পড়ছে অজস্র, পড়ে পড়ে খালি জ্ঞানই বিতরণ করে। কিন্তু সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি। আমরা একটা কথা জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি সত্য, কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কিভাবে হবে, কে করবে, আদৌ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে কিনা, সেটা এখন বড় প্রশ্ন। সেজন্য নতুন প্রজন্মের ছাত্ররা যখন বলেছে গণ অভ্যুত্থান কেন হয়েছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, তারা বলেছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উত্থান, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সেজন্য আমরা দেখলাম, আমরা 5টা কাজকে ভাগ করে নিয়েছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী 5টা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হচ্ছে এই যে বিধ্বস্ত প্রশাসন, বিধ্বস্ত অবস্থা আছে, এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। আপনারা জানেন যে অনেকে আশঙ্কা করেছিল লক্ষ লক্ষ লোক মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, সিভিল ওয়ার হবে, এগুলো বলেছিল না সবাই? কিন্তু সত্যিকার অর্থে সিভিল ওয়ার হয় নাই, দুর্ভিক্ষ দেখা দেয় নাই, লক্ষ লক্ষ মানুষের লাশ রাজপথে পড়ে থাকে নাই। বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দল মিলে, ছাত্ররা মিলে বিভিন্ন ভবন পাহারা দিয়েছে। এই যে আমাদের এখানে অভ্যুত্থানের নায়কেরা আছেন, এখানে আলী হাসান জুনায়েদ, রাফে সালমান, রিফাত, তারা আছেন এখানে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ ছাত্রী আছেন যারা দিন রাতে আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। এখানে আমাদের ছোট ভাই পাহারা, যে পঙ্গু, বলো তুমি একটু দাঁড়াও, আসিফ আদনান আছেন, যে তার পাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, দীর্ঘ সময় হাসপাতাল থেকে সে আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা দেখলাম যে ছাত্ররা দাঁড়িয়ে পাহারা দিয়েছে এবং গণ অভ্যুত্থানের পরে যে ধরনের লুটপাট হয়, যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হয়, সেটাকে আমরা রোধ করতে পেরেছি। এবং আপনারা জানেন ইমিডিয়েটলি ব্যাপক চুরি ডাকাতি শুরু হয়েছিল, সেখানেও ছাত্ররা রাত জেগে পাহারা দিয়ে এই ডাকাতদেরকে প্রতিহত করেছে। এগুলো আমরা ভুলে যাচ্ছি, ইমিডিয়েট স্মৃতি, সেই রাতগুলোর কথা আমরা এখন ভুলে যাচ্ছি। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে যে প্রশাসন সহ সব জায়গায় যে ব্যাপকভাবে একটা শূন্যতা, সেগুলো স্থির করা
এবং এই অভ্যুত্থানে কালপ্রিট যারা যারা আহত নিহতদেরকে গুলি করেছে গুম করেছে তাদের বিচারের আয়োজন করা। 3 নম্বরে হচ্ছে আহত পঙ্গু শহীদ পরিবার তাদের খোঁজ খবর নেওয়া, তালিকা প্রস্তুত করা, তাদেরকে পুনর্বাসন করা। 4র্থ নম্বরে হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের যে আমাদের আকাঙ্ক্ষা, রাষ্ট্রের যে ফ্যাসিবাদ ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে সেজন্য নানা ধরনের সংস্কার কার্যক্রমে হাত দেয়া। এবং সর্বশেষ আমরা একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আবার গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছেন। তারা একে অপরের আকাঙ্ক্ষা কোনটা, প্রায়োরিটি কোনটা, কেউ চায় নির্বাচন, কেউ ছাত্রদেরকে অবহেলা করে কথা বলা শুরু করলো, ছাত্রদেরকে বলল যে তোমরা কোত্থেকে আসলা, 17 বছর তোমরা কোথায় ছিলা। ঠিক অনুরূপ ভাবে আমরা দেখলাম আমাদের ছাত্র নেতৃত্বেরও কারো কারো মুখ দিয়ে এমন অনেক কথা বেরিয়ে এসেছে যেটা প্রাজ্ঞ মহলকে ব্যথিত করেছে। গণ অভ্যুত্থানের নায়কদের আমরা দেখেছি যে গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরকম পরিস্থিতিতে এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখছি সামনে একটা নির্বাচন এসে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনের আয়োজন নিয়ে আমরা কি দেখছি? আমরা দেখলাম যে বিএনপি বলছে যে তারা জামাত ছাড়া বাকি সবাইকে নিয়ে তারা একটা জোট করবে। আবার জামাত বলছে যে তারা ইসলামিক জোট করবে, আবার পারলে ইনক্লুসিভ একটা জোট করবে, সবাইকে নিয়ে 100 সিট ছেড়ে দিবে, প্রয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদেরকেও তারা প্রার্থী দেবে। আশ্চর্য ব্যাপার, এই জোট এবং নির্বাচনের ভাবনায় আমাদের জুলাই আকাঙ্ক্ষার কোনো স্থান নাই। স্থান আছে কি? স্থান আছে ক্ষমতার। যেই জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ফ্যাসিবাদের ফেলে রাখা চেয়ারে বসার জন্য আমরা দেখছি যে এক অভিনব ঐক্যের ডাক এসেছে। যে ঐক্যের ডাক হচ্ছে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়া, যে ঐক্যের মূল কেন্দ্র হচ্ছে শত্রুদেরকে হারিয়ে দেয়া, যে আমার যারা শত্রু তাদেরকে হারানোর জন্য আমি যার তার সাথে হাত মিলাবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেরকম একটা প্রেক্ষাপটে যখন ক্ষমতার নানা হিসাব নিকাশ হচ্ছে, ক্ষমতার নানা ভাগ বাটোয়ারা হচ্ছে, ক্ষমতার মধ্য দিয়ে নানা ধরনের আপনার যোগ বিয়োগ চলছে, তখন আমরা বলছি যে প্রকৃত ঐক্য, সেটা নির্বাচনী ঐক্য হোক বা সেটা জনতার ঐক্য হোক, সেই ঐক্যের ভিত্তিটা কি হওয়া উচিত? সেটা কি ক্ষমতার জন্য ঐক্য হবে? সেটাকে শত্রুকে হারানোর জন্য ঐক্য হবে? সেটাকে কাউকে নিষিদ্ধ করার জন্য, কাউকে উৎখাত করার জন্য ঐক্য হবে? আমরা বলতে চাই সেই ঐক্য হবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঐক্য। আমরা বলতে চাই আমাদের ঐক্যের ভিত্তি হওয়া উচিত জুলাই অভ্যুত্থানে আমাদের হারিয়ে যাওয়া ভাই বোনদের রক্তের যে দাবি, যে অভিপ্রায়, সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই।